ভাই, আমরা আর কতদিন এভাবে অন্যের কাজ করে যাব? আমরা চারজনই তো কত বুদ্ধিমান, তবুও গ্রামে এভাবেই পড়ে থাকবো। চলো ভাই, কোথাও বাইরের শহরে যাই। হ্যাঁ হ্যাঁ ভোলা, তুমি একদম ঠিক বলেছ। চলো শহরে যাই আর সেখানেই কাজ করি। আচ্ছা ঠিক আছে, আমরা কাল ভোরেই শহরের উদ্দেশ্যে রওনা হব। ভোর হতেই চার ভাই শহরের দিকে রওনা দিল। আরে দাদা, দেখো তো, এখান দিয়ে তো একটা উট গেছে। হ্যাঁ ভাই, উট তো গেছে, কিন্তু উটটির এক চোখ কানা। হ্যাঁ ভাই, উটটি কানা বটে, তবে তার পিঠে একজন নারী বসেছিল। চার ভাইয়ের এসব কথা গ্রামের এক লোক শুনছিল। এই দাঁড়াও, তোমরা আমার স্ত্রীকে কোথায় রেখে এলে? আরে ভাই, তুমি কে? আর তোমার স্ত্রী আবার কে? আমরা তো তোমাকে চিনিই না। তাহলে তোমরা কি করে জানলে যে এখানে দিয়ে এক কানা উট গেছে আর তার পিঠে এক নারী বসেছিল? এগুলো তো সবই সত্যি কথা। আমার স্ত্রী কালই উট নিয়ে পালিয়েছে। আমরা কিছুই জানি না। চল মহারাজের কাছে যাই, সেখানেই বিচার হবে। তোমরা কারা আর এর স্ত্রীকে কোথায় লুকিয়েছ? না মহারাজ, আমরা তো এনার স্ত্রীকে চিনিই না। তাহলে তোমরা কিভাবে জানলে যে ওদিক দিয়ে এক কানা উট গেছে যার পিঠে একজন নারী ছিল? মহারাজ, আমরা চার ভাই আজ সকালে চাকরির খোঁজে শহরের দিকে রওনা হয়েছিলাম। তখন আমি মাটিতে উটের পায়ের ছাপ দেখেছিলাম, তাই বুঝেছিলাম যে এখান দিয়ে একটি উট গেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে বলো কিভাবে বুঝলে যে উটটি এক চোখে অন্ধ? মহারাজ, উটটি যেদিকে দেখতে পাচ্ছিল সে সেদিকে ঘাস খেতে খেতে এগোচ্ছিল। যদি সে এক চোখে অন্ধ না হতো তবে সে দুদিকেরই ঘাস খেত। হ্যাঁ, কথাটি সত্যি। আচ্ছা বলো, কিভাবে বুঝলে যে উটের পিঠে একজন নারী ছিল? মহারাজ, উট যখন ঘাস খাচ্ছিল তখন মহিলার ধমক শুনে ধীরে ধীরে এগোচ্ছিল। যদি কোনো পুরুষ উটের পিঠে বসে থাকতো তবে সে উটকে চাবুক মেরে দ্রুত চালাতো। তখন উট না ডানে দেখতো না বামে দেখতো, সোজা ঘোড়ার মতো ছুটতো। হ্যাঁ, এটাও সত্যি কথা। এই চারজন তো খুবই বুদ্ধিমান, কেননা এদের নিজের কাছে রেখে দিই। আরে হরিয়া, তোমার স্ত্রীকে তো অন্য কেউ নিয়ে গেছে, তুমি নিজেই গিয়ে খুঁজে দেখো। আর তোমরা তো চাকরির খোঁজে যাচ্ছিলে, তাই না? হ্যাঁ মহারাজ, আমরা চাকরির খোঁজেই শহরে যাচ্ছিলাম। যদি আমি তোমাদের চারজনকে চাকরি দিই, করবে? হ্যাঁ মহারাজ, আমরা প্রস্তুত। তোমরা কি কাজ করবে? মহারাজ, আমরা সেসব কাজ করব যা আর কেউ করতে পারে না, তবে আমরা প্রতিদিন 1000 টাকা করে মজুরি নেব। এইভাবে চার ভাই রাজ দরবারে চাকরি শুরু করল। মহারাজ, জানি না লাশটা কোথায় হারিয়ে গেল। আমরা তো পাহারা দিচ্ছিলাম, তবুও কে যেন লাশটা নিয়ে চলে গেল। ওই গ্রামের নিয়ম ছিল, কেউ মারা গেলে তার মৃতদেহ জঙ্গলের বাইরে রেখে আসা হতো, আর রাজা পাহারাদার পাঠাতেন। তবুও লাশ উধাও হয়ে যেত। এই রহস্য কেউই সমাধান করতে পারেনি। মহারাজ, এত দুঃখ করবেন না, যা হয় ঈশ্বরের ইচ্ছাতেই হয়। না মন্ত্রী, সে তো আমার সবচেয়ে আদরের কন্যা ছিল। এরপর সৈন্যরা রাজকুমারীর মৃতদেহ জঙ্গলের দিকে নিয়ে গেল। আরে শ্যাম, মহারাজও না, আমাদেরকেই পাহারার জন্য পাঠান। ওই চার ভাই আরামে বসে প্রতিদিন 1000 টাকা করে নেয়। তাই তো,
আমরা থাকা সত্ত্বেও লাশ উধাও হয়ে যায়, তাহলে কাজটা ওদেরকেই দেওয়া হোক। চল মহারাজের কাছে যাই। কথা ঠিক বলেছ, আমরা আগে ভাবিনি কেন। সৈন্যরা, ওই চারজনকে আমার সামনে আনো। প্রণাম মহারাজ। মহারাজ, আপনি আমাদের ডেকেছেন? হ্যাঁ, আজ তোমাদের চারজনকে আমার মৃত কন্যার দেহ পাহারা দেওয়ার দায়িত্ব দিচ্ছি। সকালে যেন দেহটি অক্ষত অবস্থায় পাই। দাদা, যদি আমরা চারজনেই একসঙ্গে পাহারা দিই তবে অনেক কষ্ট হবে। চলো আমরা পালা করে পাহারা দিই। হ্যাঁ ভাই, সেইটাই ভালো হবে। ঠিক আছে, তাহলে প্রথমে বড় ভাই পাহারা দেবে, বাকিরা আমরা সকলে ঘুমিয়ে নিই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি পাহারা দিচ্ছি। 3 ভাই ঘুমিয়ে পড়ল আর রমেশ পাহারা দিতে লাগল। আরে, এখানে বসে বসে তো অনেক ঘুম পাচ্ছে, বরং জঙ্গলে একটু ঘুরে দেখি। কিন্তু এই মৃতদেহটাকে এখানে তো রেখে যেতে পারবো না। চলো একে পিঠে বেঁধে নিই, তারপর যাই। এই বলে রমেশ মৃতদেহ পিঠে বেঁধে জঙ্গলে হাঁটতে লাগল। আরে, এই বৃদ্ধ মা কি ভাঙার চেষ্টা করছেন? চলো তো গিয়ে তাকে একটু সাহায্য করি। আরে বুড়িমা, আপনি এই ভয়ঙ্কর জঙ্গলে কি করছেন? কিছু না বাবা, শুধু একটু ক্ষুধা লেগেছিল, তাই আম পাড়ছিলাম। তুমি কি আমাকে একটু সাহায্য করবে বাবা? রমেশ সেই বুড়ি মহিলাকে নিজের কাঁধে বসিয়ে আম পাড়াতে লাগল। কিন্তু সেই বুড়ি কোনো মানুষ নয়, বরং এক ডাইনি ছিল। সে এক হাতে আম পাড়ছিল আর অন্য হাতে সেই লাশ খুলে নেওয়ার চেষ্টা করছিল। আরে, এটা কি? এই বুড়িমা তো আমার পেটে বাঁধা লাশ খুলে দিচ্ছে। নিশ্চয়ই এটা কোনো দুষ্ট শক্তি। আরে বুড়িমা, আপনি এটা কি করছেন? কি, এই লাশ আমাকে দিয়ে দাও, না হলে আমি তোমাকে মেরে ফেলবো। তখন রমেশ নিজের তলোয়ার বের করে ডাইনির হাত কেটে দেয়। ডাইনি ভয়ে সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। আরে ভোলা, এবার তুমি উঠো আর সবার দেখাশোনা করো, আমি একটু ঘুমোই। সে আবার লাশটি পিঠে বেঁধে জঙ্গলে বেরিয়ে পড়ে। সে যখন একটি গুহার পাশ দিয়ে যাচ্ছিল, তখন ভেতর থেকে কারো আওয়াজ শুনতে পেল। আরে, এই গুহা থেকে কার আওয়াজ আসছে? চলো তো দেখি। মঙ্গল সিং, যদি আজ আমরা রাজার বাড়িতে চুরি করতে সফল হই, তবে রাজার মেয়ের বলি এই গুহাতেই দেব। চলো মঙ্গল সিং, চলো। আরে, এরা তো রাজার মেয়েকে বলি দেওয়ার কথা বলছে। আমাকে এদের আটকাতেই হবে। যাও মঙ্গল, ওকে গুহায় বলি দিয়ে এসো। ততক্ষণ আমরা এখানেই অপেক্ষা করছি। আরে, মঙ্গল সিং এত সময় নিচ্ছে কেন? এতক্ষণে তো ফিরে আসার কথা। তুমি তাড়াতাড়ি গিয়ে দেখে আসো তো, আমি ততক্ষণ এখানে থাকছি। যেই দ্বিতীয় ডাকাতও গুহার ভেতরে যায়, সেও তাকে মেরে ফেলে। আরে, এত সময় হয়ে গেল, এখনো তারা দুজন ফিরল না কেন? বলি দিতে এত সময় লাগছে কেন? চলো আমি একটু গিয়ে দেখি। এইভাবে ভোলা সব ডাকাতদের মেরে ফেলে। রাজকুমারী, আপনি এখানেই থাকুন এবং সকাল হওয়ার অপেক্ষা করুন। কথা বলে ভোলা সেখান থেকে চলে যায়। এইভাবে তৃতীয় ভাইও লাশ পিঠে বেঁধে জঙ্গলে ঘুরতে বেরিয়ে পড়ে। আরে, এই বুড়ি মহিলা আগে হাসছে, তারপর আবার কাঁদছে। চলো এর দুঃখের কারণ জিজ্ঞেস করি। কি হয়েছে আপনার? বাবা, আমি এক ডাইনি। আমি কাঁদি কারণ কাল এই রাজ্যের রাজার মৃত্যু হবে। আর হাসি কারণ যখন রাজা মারা যাবে, তাকে এই জঙ্গলে রাখা হবে আর আমরা তার মাংস খাবো। কিন্তু ডাইনি, কাল রাজার মৃত্যু হবে কিভাবে? রাজা তো সম্পূর্ণ সুস্থ। বাবা,
রাজার জুতোর ভেতরে একটা সাপ লুকিয়ে আছে। কাল সকালে রাজা যখন সেই জুতো পরবেন তখন সাপ তাকে দংশন করবে এবং রাজার মৃত্যু হবে। না, আমাকে রাজাকে বাঁচাতেই হবে। তারপর তৃতীয় ভাই রাজার কক্ষে গিয়ে সেই সাপটিকে মেরে ফেলে। এ তো বড় আশ্চর্যের বিষয় যে তোমরা 4 জন আমার কন্যার দেহ সুরক্ষিত রেখেছ। মহারাজ, আপনি আপনার কন্যাকে জীবিত দেখতে চান নাকি মৃত? কি মানে আমার কন্যা আবার বেঁচে উঠতে পারে? কিন্তু এটা কিভাবে সম্ভব? মহারাজ, কিছুই অসম্ভব নয়। তারপর সেই জাদুর কাঠি দিয়ে রাজকুমারীকে জীবিত করে তোলে। মহারাজ নিজের কন্যাকে জীবিত দেখে অত্যন্ত আনন্দিত হন। 4 ভাই নিজেদের সঙ্গে ঘটে যাওয়া সমস্ত ঘটনা রাজার কাছে বলে। রাজা অত্যন্ত বিস্মিত হয়ে যান। রাজা সমস্ত ঘটনার সত্যতা যাচাই করেন এবং সব কথাই সত্য প্রমাণিত হয়। তোমরা 4 জন আমার পরিবারকে ধ্বংস হওয়া থেকে বাঁচিয়েছ। আমি তোমাদের এই উপকার কখনো ভুলব না। আজ থেকে তোমরা 4 জন আমার বিশেষ কর্মকর্তাদের অন্তর্ভুক্ত হবে। মন্ত্রী, এদের অনেক ধনসম্পদ ও স্বর্ণমুদ্রা দেওয়া হোক।